আসসালামু আলাইকুম। নয় দিগন্তের নিয়মিত আয়োজন দিগন্ত বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। এই অনুষ্ঠানে সাধারণত আমরা দিনের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের উপরে আলোচনা করে থাকি। আজকের বিষয় ওসমান হাদিকে গুলি পরবর্তী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন নয় দিগন্তের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম। আমিনুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের বিশ্লেষণে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে গুলিকে কেন্দ্র করে সারা বাংলাদেশ এখন একটা জায়গাতে এসে আলোচনায় ঠেকেছে, এবং এই আলোচনাটা হচ্ছে যে কারা গুলি করেছে, এটার সাথে কারা ইন্ধন দিয়েছে, এটার যিনি গুলি করেছেন তিনি প্রশিক্ষিত কিনা, এই গুলিটা কেমন গুলি ছিল, এইরকম নানা বিষয় এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। তো এই বিষয়ে আমরা প্রথমেই আমিনুল ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে একটা মাত্র গুলি করা হয়েছে তাকে, এবং সেই গুলিটি টার্গেট অনুযায়ী তার মাথায় বিদ্ধ হয়েছে। গুলির বিষয়ে যদি আপনি একটু বর্ণনা দিতেন যে সেটা কেমন গুলি ছিল, কোন পিস্তল দিয়ে তাকে গুলি করা হয়েছে, এরপরে হচ্ছে যে এরা আসলে প্রশিক্ষিত কিনা, আসলে যারা যে গুলি করেছে সে কতটা প্রশিক্ষিত, আপনার কাছে বিষয়ে কতটুকু তথ্য আছে? ধন্যবাদ আপনাকে। গুলি যিনি করেছেন তিনি খুবই প্রশিক্ষিত। আমি কিভাবে বলছি এই জায়গায় বসে, আমি কি ওই জায়গায় ছিলাম কিনা। আসলে আমরা সাংবাদিকরা, বিশেষ করে এই 20 বছরের সাংবাদিকতা ক্রাইম রিপোর্টিং করি, বিভিন্ন ধরনের বিশেষজ্ঞদের সাথে কথা বলা হয়, ওঠা বসা হয়, জানাশোনা হয়। সেই হিসেবে যেটা দেখা যাচ্ছে যে, বা ওনাদের বক্তব্য অনুযায়ী, যে যিনি গুলিটা করেছেন তিনি মোটেই সাধারণ কোনো ব্যক্তি নন। তিনি খুবই প্রশিক্ষিত একজন শুটার, এবং তিনি এমন সুন্দর কায়দা করে, এই যে আমাদের এনসিপির নতুন যে হয়েছে, ডাক্তারদের একটা সংগঠন, ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স, এখানকার যিনি সদস্য সচিব, উনি একজন সার্জন, ডক্টর আব্দুল আহাদ, উনিও আজকে বললেন যে গুলিটা এমন প্রশিক্ষিত ব্যক্তি করেছেন এবং এমনভাবে করেছেন নিখুঁতভাবে যে এতে মৃত্যু হবে তার। ডান দিক থেকে গুলিটা করা হয়েছে তাকে। এইখানে ওই ডাক্তারের বক্তব্য অনুযায়ী যে ডান দিক থেকে গুলিটা করলে ব্রেন এবং শ্বাস প্রশ্বাসের একটা কাজ ওই জায়গায় কাজ করে, যেটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওকে সেটাই করা হয়েছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে চলন্ত দুইটা যানবাহন, একটা রিক্সা, অটো রিক্সা, ব্যাটারি চালিত অটো রিক্সা, আর একটা মোটরসাইকেল, যার গতি ওই দিন ফাঁকা রাস্তা ছিল, আমরা যেটা সিসি ক্যামেরায় দেখলাম, প্রায় 25 থেকে 30 হবে। এর মধ্যে একজন ব্যক্তি মোটরসাইকেলের থেকে শ্যুট করতেছে। শ্যুট করার সময় আর্মসগুলো, আপনি এটা জানবেন যে ট্রিগার যখন চাপ দেওয়া হয় তখন একটা ঝাঁকি দেয়। এই ঝাঁকিটা কন্ট্রোল করানোর জন্য বিশাল প্রশিক্ষণ নেওয়া হয়, কারণ এই ঝাঁকিটা যদি কন্ট্রোল না করতে পারে বুলেট লক্ষ্য ভ্রষ্ট হবে, জায়গা মতো যাবে না। তো উনি মোটরসাইকেলে বসেই জাস্ট একটা শুটি করেছে এবং টার্গেট পয়েন্টে, এবং সেটাই বিদ্ধ হয়েছে। সাধারণত কিলার যেমন আপনি দেখেছেন হয়তো ওই সিসি ক্যামেরার বদৌলতে, যে পল্লবীতে একজন যুবদল নেতা মার্ডার হলেন, সেখানে কিন্তু তড়িঘড়ি করে ওরা, যারা কিলার, তড়িঘড়ি করে একাধিক গুলি ছুটছে মৃত্যু নিশ্চিত করার জন্য, একাধিক, যে এটা যদি মিস হয়ে যায় ওইটা লাগবে। আপনি জানেন যে যুবলীগ নেতা মিল্কি হত্যা হয়েছিল, তারেক সাহেব একজন সাংঘাতিক শুটার হিসেবে পরিচিত ছিলেন বাংলাদেশে, কিলার। সেই তারেকের, মিল্কিকে গুলি করতে যেয়ে তারেক নিজের পায়ে গুলিবিদ্ধ হয়েছিল, কারণ ওনারা অতটা এক্সপার্ট না। শুটার ঠিক আছে, কিলার ঠিক আছে, কিন্তু এতটা এক্সপার্ট না। এই ক্ষেত্রে এই বিষয়টা অনেকের কাছে এটা মনে হচ্ছে যে এটা খুবই দক্ষ হাতে গুলিটা করা হয়েছে, যার কারণে একটা গুলি টার্গেট পয়েন্টে বিদ্ধ হয়ে এই অবস্থায় পড়েছে। এখন বলতে পারেন যে তাহলে কারা করলো? আমরা যদি একটু পিছনে ফিরে যাই তাহলে জানা যাবে যে আমাদের আল জাজিরা ভিত্তিক একটি সংবাদ মাধ্যম থেকে কিছু বাংলাদেশ নিয়ে কিছু তথ্য আছে, যে প্রতিবেশী দেশ থেকে কিছু প্রশিক্ষিত শুটার পুশ ইন করা হচ্ছে বাংলাদেশে। এটা যদি হয়ে থাকে তাহলে
ভয়াবহতা হয়তো আরো অনেক বৃদ্ধি পাবে। যদি ওই ধরনের প্রশিক্ষিত শুটার এসে থাকেন, তাহলে নেক্সট টার্গেট কে বা কারা? ওসমান হাদি গেছে, যায়নি এখনো, গুলিবিদ্ধ, তার অবস্থা খুবই নাজুক। আজকেও যেটা মেডিকেল বোর্ড বলতেছে যে ব্রেন ফুলে গেছে, খুবই নাজুক অবস্থা। তাহলে নেক্সট টার্গেট কে বা কারা? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনিও কিন্তু এটাই বলেছিলেন যে প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে। তো এটা যদি হতে থাকে তাহলে তো একটা মানে সিগন্যালটা খুব ভালো না, খুবই খারাপ সেটা। আবার আজকে আমাদের সে ডিএমপিতে একটা ব্রিফিং ছিল, যেখানে জয়েন্ট কমিশনার নজরুল সাহেব বলেছেন যে জুলাই যোদ্ধাদের যারা গান পয়েন্টে আছে তাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, নিরাপত্তা দেওয়া হচ্ছে। এখন গান পয়েন্টে কারা আছে, কি হিসাবে ওনারা বলতেছেন গান পয়েন্ট? সবাই তো গান পয়েন্টে নেই। যারা দেশ নিয়ে কথা বলে, যারা দেশের বিরোধী শক্তি নিয়ে কথা বলে, তাদেরকেই হয়তো চিহ্নিত করা হচ্ছে, তারাই হয়তো গান পয়েন্টে। এটা আসলে একটা ভাবার বিষয়, এটা অবশ্যই একটা ভাবার বিষয়। তো ওসমান হাদির এই ঘটনায়, গুলির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত, যতদূর পুলিশের কাছ থেকে তথ্য জানা গেছে। তো এদের পরিচয় সম্পর্কে আপনার কাছে কতটুকু আপডেট তথ্য আছে? এদের পরিচয় আসলে এখন পর্যন্ত কোনো বাহিনী প্রকাশ করেনি, শুধু 2টা নাম এসছে কিছু কিছু জায়গায়, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখ, এই 2টা নাম। আর নতুন করে যারা গ্রেপ্তার হয়েছে এরা একজন হলো এই যে মোটরসাইকেলের মালিক বলে বলা হচ্ছে, আর 2 জন সীমান্ত এলাকায়, যারা সীমান্তে এপার ওপার মানে মানুষদের যাওয়া আসা দালাল চক্র হতে পারে, এই ধরনের 2 জন, যে এই ঘটনার সাথে জড়িত যারা আছে তারা যাতে সীমান্ত দিয়ে পার না হতে পারে এই কারণে সীমান্তে কড়াকড়ি অবস্থা নিয়েছে। তো এই 2 জন, সরি। তো আমাদের কাছে এখন পর্যন্ত ওদের পরিচয় ওভাবে আসেনি, তবে চেষ্টা করতেছে সবাই যাতে বিস্তারিত পাওয়া যায়। হয়তো স্বাভাবিকভাবে শীঘ্রই কোনো একটা রেজাল্ট আসবে। তবে আমরা এই ঘটনা তদন্ত করতে গিয়ে বা লিখতে গিয়ে, খোঁজ খবর নিতে গিয়ে সাধারণ মানুষের যে একটা বক্তব্য আছে সেটা আমাদেরকে খুব নাড়া দিয়েছে। তাদের বক্তব্য হলো এরকম যে গত 15-16 বছর যে ঘটনাগুলো ঘটতো, সেই ঘটনাগুলোর প্রকৃত বিষয় আমরা জানতে পারতাম না। কোনো একটা নাটক সাজানো হতো, কোনো একটা গল্প বানিয়ে আপনাদের দিয়ে সেটা প্রচার করানো হতো। এইবার বর্তমান সেই সরকার নেই, বর্তমান সরকার যেন এই কাজটা না করে, প্রকৃত ঘটনাটা এরকম কোনো আশঙ্কা দেখছেন কিনা যে বর্তমানে যারা প্রশাসনে আছে তারা তো আসলে আগের সরকারেরই একটা গড়ে দেওয়া প্রশাসন, তো এই প্রশাসনের মধ্যে এরকম কেউ আছে কিনা যারা আগের মতো একটা গল্প সাজিয়ে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে? দেখেন, শস্যের মধ্যে ভূত খুব বড় খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস। আমি এর আগে আইজিপি মহোদয়ের একটা প্রোগ্রামে ওনাকে প্রশ্নটা করেছিলাম যে আপনি যে কঠোর নিরাপত্তা নিচ্ছেন, আপনার বাহিনীর ভেতর থেকে যদি কেউ সেই নিরাপত্তায় ফাটল ধরায় তখন কি করবেন? তো উনি আমাকে বলেছিলেন যে প্রশ্নটা খুব কঠিন। বিষয়টা আপনি যথার্থই বলেছেন। কারণ হলো, একটা পক্ষ মনে প্রাণে চাচ্ছে যে কিছু একটা ঘটুক, কিছু একটা করুক। এখন ওই পক্ষটা যদি সেভাবে কাজ শুরু করে ভেতরে থেকে, তাহলে উপরে যারা এই জিনিসগুলো প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতেছেন তারা কতটুকু সফল হবেন? আমার ঘরের মধ্যে থেকেই যদি কেউ সমস্যাটা সৃষ্টি করে। এখন আমি আপনাকে এভাবে বলতে পারতেছি না যে হ্যাঁ অমুক এই অবস্থায় আছে, অমুক, এরকম বলতে পারছি না। তবে বাহিনীগুলোর প্রত্যেকটা বাহিনীরই গোয়েন্দা সংস্থা আছে, তাদের রিপোর্টে অনুযায়ী এ ধরনের তথ্য অনেক আসছে যে ভেতরেও সমস্যা থাকে, ভেতরের সমস্যা। আচ্ছা, আরেকটা বিষয়, যে বিষয়টা সোশ্যাল মিডিয়াতে আসছে, যে এইটার সাথে যারা জড়িত, যাকে সন্দেহ করা হচ্ছে বা যার ছবি ইতিমধ্যে গণমাধ্যম সহ বিভিন্ন জায়গাতে প্রকাশ করা হয়েছে, সে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তো এইভাবে মানে এ ধরনের কোনো তথ্য আমরা প্রশ্ন করেছিলাম আজকে জনাব নজরুল সাহেবকে
তো উনি নিশ্চিত করেছেন যে না, পালাতে পারেনি, দেশের মধ্যেই আছে। তবে কিছু কিছু সূত্র থাকে, কিছু কিছু যেটা আমরা, যেহেতু নির্ভরযোগ্য না, নজরুল সাহেব একজন মানে সরকারের দায়িত্বশীল কর্মকর্তা, তার নাম বলাই যায়, কিন্তু আমরা অন্য অন্য যেসব সূত্র থেকে পাই সেগুলো হয়তো নির্ভরযোগ্য সূত্র বললেও বলা যায়, কিন্তু নাম বলা যায় না। ওনাদের দাবি যে গুয়াহাটি দিয়ে বের হয়ে কিন্তু গেছে। এখন একটা জিনিস যে ভারতের সাথে তো বাংলাদেশের এখন ভিসা প্রসেসিংটা অলমোস্ট বন্ধ, শুধু মেডিকেল ভিসা ছাড়া। তো সেক্ষেত্রে তো তাকে আসলে বৈধ পন্থায় যাওয়ার কোনো সুযোগ নেই। যদি যেয়ে থাকে তাহলে তো অবৈধ পন্থায় তাকে যেতে ওই হয়েছে। ওই সেক্ষেত্রে তো বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশের লোকই জড়িত থাকার কথা। ওই সূত্রটার দাবি ওরকমই, যে সেখান দিয়ে আসামের গুয়াহাটি দিয়ে যখন সে গেছে পার হয়ে, তো আমাদের সাবেক একজন মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাহেব, ওনার এপিএস তাকে সহযোগিতা করে Border নিয়ে cross, গেছে হ্যাঁ। এরকম। তবে এটা নির্ভরযোগ্য সূত্র না, মানে এভাবে বলার মতো না, তবে এরকম ঘটনাও শোনা যাচ্ছে। আচ্ছা, এই ঘটনার পরে মানুষের মধ্যে কেমন আতঙ্ক বিরাজ করছে বলে আপনার কাছে মনে হয়? এটা অবশ্যই আতঙ্কের একটি বিষয়, নিঃসন্দেহে আতঙ্কের বিষয়। এমনিতে আপনি জানেন যে 5 তারিখের পরে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক ছিল। এখন যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে আমি এটা বলবো না, এটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলতে পারবে না। তার মধ্যে এত বড় একটা ঘটনা, তার উপর সেটা যদি হয়ে থাকে, এই আল জাজিরা ভিত্তিক ওই ধরনের তথ্য যদি সত্য হয়ে থাকে, তাহলে এটা আরও বড় অ্যালার্মিং, এটা আমাদের জন্য আরও বড় ভয়ের বিষয়। এসব ক্ষেত্রে আমাদের গোয়েন্দা বাহিনীর কাজ সবচেয়ে বেশি থাকে, তাদের তৎপরতা বেশি দেখাতে হয় যে কি কোথায় কি আসলে হচ্ছে না হচ্ছে। তবে ঘটনা যেহেতু একটা ঘটেই গেছে, সামনে যে ঘটবে না এরকম নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। তাছাড়া আমাদের বড় বড় নেতৃবৃন্দও ভয় পাচ্ছেন। আজকে মির্জা ফখরুল সাহেবও বলেছেন যে আরও এই ধরনের ঘটনা ঘটতে পারে, এরকম আশঙ্কা অনেকেই করছেন। সেটা এটা অমূলক নয় একদমই। আচ্ছা, আর একটা যে গত বছর আগস্টের 5 তারিখ যখন সরকার পরিবর্তন হলো, ওই দিন থানা লুট হয়েছে ব্যাপকভাবে এবং অনেক বড় বড় অস্ত্র, বড় বড় বলতে আমি বলবো যে এটা মানে যেটাকে বিধ্বংসী অস্ত্রগুলো মানুষের হাতে চলে গেছে। এই অস্ত্রগুলো আসলে অধিকাংশ ফেরত আসে নাই। এইটা উদ্ধারের কি তৎপরতা আছে, বা এই যে অস্ত্রগুলো আছে এখন থানার বাইরে, সেটা এই সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার হওয়ার কোনো আশঙ্কা দেখছেন কিনা? ভালো প্রশ্ন করেছেন একটা। অধিকাংশই নাই, অনেকগুলোই উদ্ধার হয়ে গেছে, কিছু সংখ্যক আছে, সংখ্যাটা আমার এই মুহূর্তে মনে নেই, আমি নিউজে লিখেছিলাম কতটা আছে। তবে ওই অস্ত্রগুলো যে একেবারেই ব্যবহার হবে না কথাটা ঠিক না, আবার পুরোপুরি ওই অস্ত্র ব্যবহার হবে তাও ঠিক না। কারণ যদি কেউ পরিকল্পিতভাবে কোনো ঘটনা ঘটাতে চায় তাহলে অস্ত্রের যোগান চলে আসে, ওই অস্ত্রই আসতে হবে এরকম না। কারণ এর আগেও যে ধরনের ঘটনা ঘটেনি বাংলাদেশে, অস্ত্রের ব্যবহার হয়নি তা কিন্তু না। অস্ত্রগুলো চলেই আসে, সেটা দেশের বাইরে থেকে আসুক, বর্ডার পাস হয়ে আসুক, আর দেশের মধ্যে থেকে কোনো এক জায়গা থেকে আসুক। সুতরাং ওই অস্ত্রই যে ব্যবহার হবে। আর পুলিশের কাছে যে অস্ত্রগুলো ছিল সেগুলো বেশিরভাগই শর্টগান এইসব ক্ষেত্রে ব্যবহার খুব কম হয়। এসব ক্ষেত্রে পিস্তল, রিভলভার, এই জাতীয় জিনিস, স্নাইপার যেগুলো আছে এগুলোই বেশি ব্যবহার হয়। তো ওইটার অতটা নেই, আশঙ্কা নেই। তবে আবার একদম আশঙ্কা উড়িয়ে দেওয়ার মতোও না, ওটাও হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস, সারা দেশে এই ঘটনার পরে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী এখন বেশ সতর্ক অবস্থানে আছে। বিভিন্ন জায়গাতে চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে চেক করা হচ্ছে। তো এই চেক-ইনের অভ্যাসটা আগেও ছিল, আগের সরকারের সময়ও ছিল, এবং তখনকার সময় একটা অভিযোগ আসতো যে এই চেক করার নামে মানুষদেরকে হয়রানি করা হচ্ছে। তো এখনকার যে চেক করা হচ্ছে, বা সরকার, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে, এরা কি সাধারণ মানুষকে এখন হয়রানি করছে নাকি সত্যিকার অর্থেই এটা দুইভাবে দেখা উচিত আমাদের অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা উচিত। অবশ্যই ওনারা যদি আমাদেরকে দাঁড় করান, কোনো তল্লাশি করতে চান, সেটা সহযোগিতা করা উচিত। এক্ষেত্রে আমি যদি নিজেকে অন্য কিছু মনে করি, ভাবি যে আমাকে কেন তল্লাশি করলো, আমি কেই বা ওই এরকম কিছু একটা কিনা, তো এটা ভুল হবে, এটা ঠিক হবে না। তবে আমাদের অতি উৎসাহী কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যদি থেকেই থাকেন যে তারা এটা মানে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কিছু করছে, তাহলে সেটা প্রকাশ করতেই পারে। এই ঘটনাটা, এই যে মাহবুব হাদির যে ঘটনা, এটা আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে?
এটা একটা বড় ধাক্কা বলে আমার কাছে মনে হয়। নির্বাচনের জন্য এটা বড় ধাক্কা। তবে নির্বাচন যেহেতু বড় একটা ইস্যু দেশের জন্য, পুরো দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষায় আছে, সেটা সরকার প্রধান ভালো মানে সরকার সংশ্লিষ্ট যারা আছেন তারা ভালো বুঝতে পারবেন যে কি করবেন কি করবেন না। আজকে অবশ্য একজন রিট করেছেন নির্বাচন স্থগিতের জন্য এই ইস্যুটা দেখিয়ে। তবে এটা আসলে একটা মর্মান্তিক ইস্যু, এবং যারা করেছেন তারা এই ধরনের চিন্তা নিয়েও থাকতে পারেন যে নির্বাচন ভণ্ডুল করে দেয়া বা এই ধরনের কিছু একটা এরকম কিছু হতে পারে। আচ্ছা, আগামী 25 তারিখ তারেক রহমান দেশে আসবেন বলে মির্জা ফখরুল ঘোষণা দিয়েছেন। তো এই দিন দলের পক্ষ থেকে ঢাকাতে একটা বড় ধরনের সমাবেশ করার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ওই দিন কি প্রস্তুতি, আইন শৃঙ্খলা বাহিনী ওই দিন কি প্রস্তুতি নিচ্ছে বলে আপনার কাছে তথ্য আছে? আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি থাকবে, অবশ্যই থাকবে। আমরা কথা বলেছিলাম আজকে, তো ওনাদের প্ল্যানটা ওনারা এখনই প্রকাশ করেননি। তবে ওনারা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সে ব্যাপারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেবেন। আর জনাব তারেক রহমান সাহেবের যাতে নিরাপত্তায় কোনো ধরনের কমতি না থাকে, যেমন তার বুলেট প্রুফ গাড়িটা বিআরটিএ থেকে আজকেই পেয়েছে স্বীকৃতি, লাইসেন্স পেয়েছে। আর বাদবাকি সব ধরনের চেষ্টাই থাকবে। তবে কিছু কিছু চেষ্টা থাকবে হয়তো পুলিশের, যেটা ওরা গোপন রাখবে, কারণ সব যদি ডিসক্লোজ করে তাহলে তো মানে থাকে না, যার কারণে কিছু কিছু গোপন রাখবে। আর যারা থাকবেন, উপস্থিত হবেন যেসব নেতাকর্মী, তাদের উদ্দেশ্যেও পুলিশের বক্তব্য আছে যে আপনারা শৃঙ্খলাবদ্ধ হয়ে পুলিশকে সহযোগিতা করবেন সব ধরনের কাজে। তো আমিনুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এরপরে দিগন্ত প্রাইম টাইম সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।